এবার বলো তো মা, কেমন লাগে নিজের ফেলে আসা স্বপ্নের কাছে আবার ফিরে আসতে? গান তোমার স্বপ্ন ছিল মা, সুর ছিল তোমার সাধনা। ছোটবেলা থেকে তোমাকে গান শেখানো হয়েছিল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। মা, আমি দিদুনের মুখে শুনেছি তুমি যখন রেয়াজ করতে তখন তুমি নাওয়া খাওয়া সব ভুলে যেতে। এই পিয়ানো রিডের উপর তোমার যখন আঙুল চলতো তখন মনে হতো সুরের ভাষায় কেউ আলপনা দিচ্ছে, এমনই সুন্দর ছন্দ ছিল তার। তুমি গানে বিভোর হয়ে থাকতে মা। তারপর তোমার বিয়ে হলো, তুমি সংসারে জড়িয়ে পড়লে, কিন্তু তুমি গান ভুলে গেলে কেন মা? গান ভুলে গেলে কেন? এইসব কথাতে বলছিস কেন আর্য? এ তো অনেক পুরনো কথা। তোমার ভেতর এখনো সুর আছে মা, সেটা পুরনো হয়নি। তাহলে এই কথাগুলো কেন পুরনো হবে? ছোটবেলায় যদিও তোমার গলায় গুনগুন করে গান শুনতাম, বড় হতে হতে সেটা আস্তে আস্তে তোমার গলা থেকে মিলিয়ে গেল মা। কেন মা? আজকে পিয়ানোর কাছে আসার পর তুমি সব ভুলে গিয়ে পিয়ানোর কাছে ছুটে এসে গানের সুর তুললে। এক মুহূর্তের জন্য তুমি সবকিছু ভুলে গেছিলে মা। হয়তো নিজের স্বপ্নের কাছে ফিরে আসার ইমোশনটা এমনই হয় মা। সত্যি করে মন থেকে একটা আমার কথা বলো তো, তুমি তোমার স্বপ্নের কাছে ফিরে এসে খুশি হওনি? তোমার ভালো লাগেনি মা? বলো। লেগেছে, খুব ভালো লেগেছে। হঠাৎ করে মনে হলো আমি অতীতে ফিরে গেছি। তোমার মনে আছে মা, সেদিন দিয়া তোমাকে গীতবিতান দিয়েছিল? তুমি তো ভাবতেই পারোনি। আমি ঠাম্মার মুখ থেকে শুনেছি তুমি একসময় নিয়মিত রবীন্দ্রসঙ্গীতের চর্চা করতে। মা, দিয়াও তোমাকে তোমার গানের স্বপ্নটা ফিরিয়ে দিতে চেয়েছিল, যে স্বপ্ন তুমি এত বছর ধরে ভুলে আছো। একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি বোঝো না স্বপ্নকে ভুলে থাকাটা কতটা কঠিন, কতটা তীব্র? আর্য, আর্য কেন কেন এসব প্রশ্ন করছিস তুই আমাকে? তুমি তো এত বছর ধরে তোমার গানকে ভুলে রয়েছ। সেই ভুলে থাকা যন্ত্রণা কি তোমাকে এতদিন ধরে তাড়া করে বেড়ায়নি মা? তোমার থেকে ভালো কে বুঝবে মা যে স্বপ্ন ছাড়া বেঁচে থাকাটা কতটা কঠিন। তুমি নিজের স্বপ্ন ছাড়া বেঁচেছ, তোমার বড় ছেলেকে মানে আমাকে সব স্বপ্ন হারিয়ে নিজের জীবনটাকে অগোছালো করতে দেখেছ। তাই আমি তোমাকে বলছি মা, দিয়াকে এই একই কষ্টের মধ্যে দিয়ে যেতে দিও না। ওকে ওর স্বপ্ন পূরণ করতে দাও। ওকে ওর স্বপ্ন থেকে আলাদা করে দিও না মা। ব্যাডমিন্টনই ওর স্বপ্ন, ওকে খেলতে দাও। ওকে আবার র্যাকেট হাতে তুলে নিতে দাও মা। দাও মা, প্লিজ। তুই ঠিক বলেছিস আর্য। আমি আমার গানের স্বপ্ন থেকে, সুরের স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছি। বলতে পারিস গানকে ভুলে বেঁচে আছি। কিন্তু এই ভুলে থাকার ব্যথাটা, উঠতে বসতে খেতে পড়তে, মাঝে মধ্যে সূচের তীব্র ব্যথার মতন আমার একটু একটু লাগতো। কিন্তু তবুও গানের স্বপ্নকে ভুলে আমি সুন্দরভাবে বেঁচে আছি, শুধু স্বপ্নটাকে বদলে ফেলে নতুন স্বপ্ন দেখতে শুরু করার জন্য। আর আমার নতুন স্বপ্নটা কি জানিস? আমার সংসার, তোর বাবা,
তোরা তোর বাবার জীবনের সমস্ত সম্পর্ককে নিজের করে নেওয়া, সেই স্বপ্নতে আমি বিভোর হয়ে আছি। আমি সুখে আছি, খুব ভালো আছি। হ্যাঁ, এটা বলতে পারিস তুই আমাকে আমার পুরনো স্বপ্নে ফিরিয়ে নিয়ে এসে আমাকে আনন্দ দিয়েছিস, কিন্তু এই আনন্দ তো ক্ষণিকের। আমি আবার আমার সংসারে ফিরে যাব, সংসারের খুঁটিনাটি দেখব, ওটাই আমার জীবন, আমার স্বপ্ন, আমার বেঁচে থাকা। আমি দিয়াকে স্বপ্ন দেখতে তো বারণ করিনি, শুধু বলেছি ওর স্বপ্নটাকে একটু বদলে নিতে। ও তোকে নিয়ে স্বপ্ন দেখুক, তোর সংসার, তোর জীবন, তোর ভালো লাগা, এগুলোর স্বপ্ন হয়ে উঠুক, কিন্তু ব্যাডমিন্টন নয়। তোর আর দিয়ার জীবনে ব্যাডমিন্টন এখন অতীত। তাই ব্যাডমিন্টনকে ভুলে তোর আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু কর। তার মানে তুমি দিয়াকে ব্যাডমিন্টন খেলার অনুমতি দেবে না? তুমি তোমার কথা ফিরিয়ে নেবে না মা? আমি তো আমার যা বলার বললাম আর্য। আমি শেষ চেষ্টা করেছিলাম দিয়া, কিন্তু মাকে রাজি করাতে পারলাম না। মা ভাবছে স্বপ্নকে বদলে ফেলা যায়, কিন্তু মা এটা বুঝতে পারছে না যে কিছু স্বপ্ন বদলায় না, মানুষকে জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে, তাড়িয়ে নিয়ে বেড়ায়, তিষ্ঠতে দেয় না। ব্যাডমিন্টনের স্বপ্ন যে তেমন একটা স্বপ্ন দিয়া, সেই স্বপ্নের কাছে তোমাকে পৌঁছতে হবে। আমার হাতে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই তো তোমার ফোনে ঘুম ভাঙলো। কাল অনেক রাতে শুতে গেছি তো। ইউ নো এভরিথিং না? আচ্ছা, পরে ফোন করছি, রাখছি। কার ফোন ছিল? নিশ্চয়ই তোমার ক্লায়েন্টের। হ্যাঁ, ওই আজকে একটা মিটিং আছে তো। তাই তোমার ক্লায়েন্ট ফোন করে তোমার ঘুমটা ভাঙালো। আজকাল 24 ঘন্টাই তো বাড়ির বাইরে থাকো, সারা দিন ক্লায়েন্টকে মিট করছো, তাতেও তোমার ক্লায়েন্টের শান্তি হয় না, কিন্তু সকালের ঘুমটাও এখন ক্লায়েন্টকেই ভাঙাতে হয়। কাম অন তিস্তা, আজকে আর্লি মর্নিং আমার একটা মিটিং ছিল, এতক্ষণে আমার অফিসে পৌঁছে যাওয়ার কথা। আমি অফিসে পৌঁছোইনি বলে ওরা আমাকে ফোন করলো। দাও বাই দিদি, রোজ সকালে তো তুমি আমাকে ঘুম থেকে ডেকে তুলে দাও, আজকে ডাকলে না কেন? রক্তিম, তোমার এই নতুন রুটিনটার সাথে না আমি এখনো ঠিক অভ্যস্ত হয়ে উঠতে পারিনি গো। তাই কখন তোমাকে ডাকা উচিত আর কখন উচিত না, সেটাই ঠিক বুঝে উঠতে পারি না। নতুন রুটিন মানে কি বলতে চাইছো কি তুমি? তোমাকে তো অনেক দিন ধরে অনেক কিছু বলতে চাইছি, কিন্তু আমার কথা শোনবার কিংবা বোঝার মতন সময় তোমার আছে কোথায় বলো? এখন শুধু আমি নই, বাড়ির আত্মীয় স্বজন সকলেই বলছে। কালকে সন্ধ্যেবেলা সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে এত বড় একটা ইভেন্ট ছিল, অথচ তুমি প্রেজেন্ট ছিলে না। আরে আমার একটা ক্লায়েন্ট মিটিং ছিল, তো আমি কি করব? তোমার সারা দিন শুধু এই ক্লায়েন্ট ক্লায়েন্ট আর ক্লায়েন্ট, সব কিছু এখন আটকেছে তোমার এই ক্লায়েন্টে। কালকে বাড়িতে এত বড় একটা অঘটন ঘটেছে, নিশ্চয়ই তুমি জানো। দিয়া কালকে অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই খবরটা নিশ্চয়ই তোমার কাছে আছে, কিন্তু বাড়িতে ফেরার পর থেকে একবার ওকে গিয়ে জিজ্ঞাসা করেছো কেমন আছে? হোয়াটস রং উইথ ইউ তিস্তা? সকালবেলা সব কি শুরু করলে বলো তো? শুরুটা আমি করিনি রক্তিম, শুরুটা করেছো তুমি। আগে বাড়ির সবাই বলতো যে আর্যদা কোনো কিছুর সাথে ইনভলভ থাকে না, সবসময় দূরে দূরে থাকে। এখন আর্যদা কত বদলে গেছে। আর এখন তুমি বাড়ির আত্মীয় স্বজন কারোর সাথে সম্পর্ক রাখার প্রয়োজনই বোধ করো না। তোমার আর্যদার সঙ্গে আমার তুলনা করো না তিস্তা, কারণ এই লড়াইয়ে আমি কোনোদিন জিততে পারিনি,
আর জিততে পারবো না। কথা ঘুরিও না রক্তিম। তুমি কি ভাবছো, তুমি কি করতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না। তুমি সিম্পলি আমাকে অ্যাভয়েড করছো, আমাকে যাতে বেশি সময় দিতে না হয়, আমার সাথে যাতে একবারে বেশি দুবার কথা বলতে না হয়, তাই জন্য তুমি রাত করে বাড়ি ফিরছো, তাই না? তোমার এখন আমাকে আর ভালোই লাগে না, তাই না? প্লিজ তিস্তা, স্টপ ইট, স্টপ ইট। সকালবেলা আমার মাথা গরম করে দিও না তো। সারাদিন আমার অনেক কাজের প্রেশার থাকে তিস্তা, প্লিজ বোঝার চেষ্টা করো। তোমার মতো এরকম সেজে গুজে বেড়ালে আমার চলে না। বাবা, আমি যে সেজে গুজে থাকি সেটা আজকাল আর তোমার চোখে পড়ে? আমি তো ভেবেছিলাম তোমার চোখ এখন অন্য কিছুতে আটকেছে। তুমি ঠিক কি বলতে চাইছো একবার বলো তো খুলে। আমি জানি রক্তিম, তোমার জীবনে যে বদলটা এসেছে, যেটা তুমি অনুভব করছো, রাধার উপভোগ করছো, সেই বদলটা কিন্তু আমার চোখকেও এড়িয়ে যায়নি রক্তিম। এখনো পর্যন্ত আমরা একই ছাদের নিচে একই বিছানায় শুচ্ছি। আমার চোখে এড়িয়ে যাওয়া এত সহজ নয়। প্লিজ তিস্তা, প্লিজ হেয়ালি না করে আসল কথাটা খুলে বলবে প্লিজ। আমি জানি রক্তিম, তোমার জীবনে অন্য কোনো মেয়ে এসেছে। হোয়াট ননসেন্স! তখন থেকে তোমার যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না রক্তিম। এক মিনিট, এটা কি রক্তিম? এটা কি বলো? তোমার রুমালে কার লিপস্টিকের দাগ? রক্তিম চুপ করে থেকো না রক্তিম, বলো কার সাথে সময় কাটানোর জন্য তুমি পারলে 24 ঘন্টা বাড়ির বাইরে থাকছো? কার সাথে? কি তোমাকে আজকাল ঘুম থেকে উঠাচ্ছে ফোন করে? রক্তিম, রক্তিম প্লিজ স্পিক আউট। রক্তিম চুপ করে থেকো না, প্লিজ বলো। তোমার কল্পনার পাহাড়টা বানানো শেষ হয়ে গেলে আমি কথাটা বলতে পারি। হয়ে গেছে তোমার গল্পটা বানানো শেষ হয়েছে? আমি আসল কথাটা বলি এবার। আমার অফিস কালিগ লিনা, পরশু আমরা একসাথে লাঞ্চ করছিলাম, তো পেপার ন্যাপকিন ছিল না। আমি আমার রুমালটা ওকে দিই ইউজ করার জন্য ভদ্রতার খাতিরে। তাই তখন বোধহয় লিপস্টিকটা লেগে গেছিল। প্লিজ তিস্তা, এটাকে নিয়ে আর ইস্যু করো না তো। তুমি যতটা ক্যাজুয়ালি বলছো, ঘটনাটা কি আদৌ এতটা ক্যাজুয়াল রক্তিম? হলেই ভালো। একে দিয়া, তুমি তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো না। না মানে মেসি ভাই, আমি তো কি ব্যাপার? তুমি ওখানে কি করছো? হ্যাঁ, এখানে যখন এসছো নক করে ঘরে ঢুকতে পারতে। ওখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো? দিয়া, দিয়া তোমার মেজদা ভাইয়ের কথা কিছু মনে করো না। জানোই তো মেজদা ভাইয়ের মাথা সবসময় গরম থাকে, যা মুখে আসে তাই বলে দেয়। বলো। না না দিদি ভাই, আমি কিছু মনে করিনি। আমি আসলে অন্য কথা ভাবছিলাম। আর্যদার কথা ভাবছিলে, আমি জানি। শোনো না, আর্যদার সঙ্গে মা তো আছে, ওরা একটু পরেই ফিরে আসবে। চলো, বিপিনদার হাতে রান্নাঘর ছেড়ে এলে কিন্তু দুপুরে আর কারুর খাবার জুটবে না। চলো। তোমার নিজের মনের মধ্যে একটা ঝড় চলছে, অথচ তুমি আমাকে এখনো সান্ত্বনা দিয়ে চলেছো। দিদি ভাই আর মেজদা ভাইয়ের মধ্যে আবার নতুন করে কি হলো? হে বজরংবলী, তুমি ওদের দেখো, তুমি দেখো ওদের। তুমি ভেতরে যাও মা। ভেতরে তো যাবই, কিন্তু তুই মনের ভেতরে যে কষ্ট পুষে রেখে গুমড়ে গুমড়ে আছিস, সেটা কি আমার দেখতে ভালো লাগছে আর্য? দেখ আর্য,
খেলা খেলা করে তো অনেক দিন হলো, এবার এই ছেলে মানুষগুলো তুই ছাড়। আমি বলি কি, তুই আর দিয়া মন দিয়ে সংসার কর। আর সেটা করতে গেলে যেটা দরকার সেটা হলো তোদের হানিমুনে ঘুরে আসা। আমি মা হয়ে তোদের এই সমস্ত কথা বলছি, আর তোরা যা ঘুরে আয়, দেখবি মাথা ঠান্ডা হবে, অযথা ভাবনা চিন্তাগুলো সব দূর হয়ে যাবে, মন মেজাজ ভালো হয়ে আনন্দে ফুর্তিতে থাকবি। যা ঘুরে আয়। আয় এবার ভেতরে আয় তো, খাবি আয়, অনেক বেলা হয়ে গেছে। তুমি যাও, আমি একটু পরেই আসছি মা। একটু পরে আসিস মানে? কোথায় যাবি? কোথায় যাব আমি সেটা নিজেই জানি না, তবে আমার নিজের জন্য একটু সময় দেওয়া দরকার। নিজের সাথে একটা বোঝাপড়া করতে হবে মা। তুমি যাও, আমি আসছি। আর্য, তুই এবার কি শুরু করলি বলতো? এই দুপুরবেলা তুই কোথায় যাবি? শোন, তোর যা করার তুই ঘরে বসে কর। ঘরে সেটা সম্ভব নয় মা। আর্য, আমি তোর মা, তুই তো জানিস পৃথিবীতে মায়ের থেকে আপনজন আর কেউ হয় না। আমি তোর ভালো চাই আর্য, তোর আর দিয়ার মঙ্গল চাই। ব্যাডমিন্টন তোকে আবার সর্বনাশের পথ। মা, এসব কথা আমি জানি, তুমি আগে বহুবারই একই কথা আমাকে বলেছ। তারপরেও তুই পাগলামি করবি? আমি কোনো পাগলামি করছি না মা। তোমার ছেলে এখন আর আগের মতো নেই, তুমি কিছু চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি নামো। কোথাও যেতে হবে না, আগে ঘরে আয়, কিছু মুখে দে, তারপর যেখানে যাবার হয় যাবি। আয়। আর্য, আর্য যাবি না? আর্য শোন, দাঁড়া, যাবি না আর্য? আর্যর মাথায় এখনো ব্যাডমিন্টনের ভূত ঘুরে বেড়াচ্ছে। দিয়া ওকে এখনো ঘরমুখো করতে পারলো না। একটা কাজ দিলাম মেয়েটাকে, তাও করে উঠতে পারলো না। দিয়া, আমি বরং সবাইকে খেতে দিয়ে দিই, বেলা তো অনেক হলো। হ্যাঁ, এই সময় তো বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু সেহরার মা তো এখনো ফিরলো না। আমি বলি কি দিয়া, আমি বরং বাবা, ঠাম্মি, নিহার, রক্তিম ওদেরকে খেতে দিয়ে দিই, আর আর্যদা মা এলে আমি আর তুমি একসঙ্গে বসে পড়বো। ঠিক আছে। না না না, ওসব হবে না। বড় ভাই বৌমারা আসুক না, তারপরে একসঙ্গে খাবো। আলাদা আলাদা খেতে ভালো লাগে নাকি? ঠাম্মা, এরকম বললে কেমন করে হবে বলো তো? ডাক্তারবাবু এমনিতেই তোমাকে ঘড়ি ধরে খেতে বসতে বলেছেন, এমনিতেই আজকে আরো দেরি হয়ে গেছে। এমনিতে এত দেরি কেন হলো দিয়া? আমি বাড়িতে না থাকলে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করবে না, সব কাজ বলে বলে করাতে হবে, নিজে থেকে কিচ্ছু করবে না। মা, আমরা তো খাওয়ার ব্যবস্থাই করছিলাম। ব্যবস্থা যে কি করছো সেটা তো দেখতেই পাচ্ছি। টেবিল গোছানো হয়নি, খাবার এনে রাখা হয়নি, এমনকি মাকে ঠিক সময় খেতে দিতে পারোনি। আমি বাড়িতে না থাকলে সবাই খাওয়া বন্ধ করে বসে থাকবে? এটা তো হতে পারে না দিয়া। তুমি জানো না আর্যর বাবা কতটা ডিসিপ্লিন? সময়ের কাজ সময় না করলে তিনি কতটা অসন্তুষ্ট হন। ওনাকে এখনো খেতেই ডাকুনি। তোমার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ওনার খাওয়াই হবে না। মা, দিয়ার শরীরটা এমনিতেই ভালো নেই, তাও। তিস্তা, সংসার চালাতে গেলে নিজের শরীরের কথা ভাবলে চলে না। বৌমা, তোমার কি হয়েছে বলো তো? বাইরে থেকে ফিরে এসে বড় নাত বউয়ের উপর তুমি এইভাবে চটপট করছো, কি করেছো? আর তুমি তো বলেছো আজকে ওকে সংসারে কোনো কাজ করতে হবে না, তারপরও তুমি এরকম। তুমি ভাবো তো, কালকে পুজো গেল, তারপরে ফাংশন গেল, তার থেকেও বড় কথা কাল রাতে ও শরীরের ওপর দিয়ে কিরকম ধকলটা গেল বলো তো। দিয়াকে এই একই কষ্টের মধ্যে দিয়ে যেতে দিও না, ওকে ওর স্বপ্ন পূরণ করতে দাও। ব্যাডমিন্টনই ওর স্বপ্ন,
খেলতে দাও। আচ্ছা মা, ন্যায্য কথা বললে আপনাদের কেন মনে হয় আমি বকাবকি করছি? ঠিক আছে, আজ থেকে আমি বোবা হয়ে গেলাম। যার যা ইচ্ছে তাই করুক এ বাড়িতে, আমি কোনো কথা বলবো না। মা মা প্লিজ তুমি রাগ করো না। সত্যি আজকে এতটা দেরি হয়ে যাওয়াটা আমারই অন্যায়, আমারই দোষ মা। আমি এক্ষুনি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। কিন্তু উনি উনি কোথায়? উনি তো এখনো এলেন না। সম্পর্কটা এখনো তেমন জায়গায় নিয়ে যেতে পারোনি কেন দিয়া? যে আর্য কোথায় সেটা তুমি জানো না?